স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপ। প্রায় 2 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। এবারই প্রথম ঢাকার বাইরে বিভাগীয় শহরের 7 পাবলিক বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে কেন্দ্র। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়গুলো। ভর্তি পরীক্ষার প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে 45 শিক্ষার্থী। রাহাত খান, সৈয়দ রাসেল ও রেজাউল করিম মানিককে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহেদ। শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আসন বরাদ্দ নিশ্চিত করতে ঢাকার বাইরেও এই প্রথম ভর্তি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও 7টি বিভাগীয় শহরে 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। কেন্দ্রগুলোতে ঢাকার সঙ্গে একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। মূল কন্ডাক্টিংটা ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা শুধু কেন্দ্র হিসাবে পরীক্ষাটা গ্রহণের ছাত্র শিক্ষার্থীদের এখানে যারা ইন্টারেস্ট শো করেছে যে 3360 জন শাহজালাল বিশ্ববিদ্যালয় বা সিলেট বিভাগে পরীক্ষা দিতে করেছে, তাদের আমরা পরীক্ষাটা গ্রহণের ব্যবস্থা নিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হবে পরীক্ষা। ঠিক আছে। বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষার এমন সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। আগামীতেও ধারাবাহিকতা রাখার দাবি তাদের। স্টুডেন্টদের জন্য অবশ্যই সুবিধা হচ্ছে, কারণ আমরা যদি এখানে ঢাকা যেতে হইতাম, একটা হচ্ছে আমাদের অর্থনৈতিক দিক থেকে যেটা এই বছরের জন্য, এই প্যান্ডামিকের জন্য এটা ডেফিনেটলি খুবই ভালো একটা কাজ। ক ইউনিটের পরীক্ষা হবে 1 অক্টোবর, খ ইউনিটের 2 অক্টোবর, গ ইউনিটের 22 অক্টোবর এবং ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 অক্টোবর। চ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 9 অক্টোবর। পরীক্ষার প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয়গুলো। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল রকমের প্রস্তুতি আমাদের আছে পরীক্ষাটি সুসম্পন্ন করার জন্য। এবার যেহেতু প্রথমবার এটা আমরা ঢাকা থেকে বাইরে এখানে নিয়ে আসছি, তো সেটা জেলা প্রশাসন যদি সহযোগিতা করে তাহলে এটা আগামীতে কন্টিনিউ করবে। প্রবেশ গেটগুলো থেকে একেবারে পরীক্ষার ভবনগুলো পর্যন্ত আমাদের ম্যাপিং করা আছে নির্দেশিকা ফলকের মাধ্যমে এবং পুরো ক্যাম্পাসের একটা বড় ম্যাপের মাধ্যমে। এবার 7148 আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নেবেন 3,24,340 জন শিক্ষার্থী। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে সব পরীক্ষাও। বৃহস্পতিবার রাত 8টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের 16তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ সোহরাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয়ের আইনে সাময়িক বরখাস্তকৃত শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ থেকে সব ধরনের অবৈধ মোবাইল ফোন সেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। SMS-এ জানানো হবে সেটটি অবৈধ, কিছুক্ষণের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অবৈধ পথে দেশে আনা বা অনিবন্ধিত ফোন সেটগুলো এভাবেই অচল হয়ে পড়বে বলে জানিয়েছে BTRC। এর আগে জানানো হয়েছিল 1 জুলাইয়ের পরে দেশে চালু হওয়া অবৈধ সেট নিবন্ধনের জন্য 3 মাস চালু থাকবে। 3 মাস পরে সেটগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আধিপত্যের জেরে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ খুন হয়েছে বলে দাবি পরিবারের। রোহিঙ্গা অধিকার আদায়ে তার নানামুখী তৎপরতাই শেষ পর্যন্ত কাল হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে তদন্তের আগে কোনো মন্তব্য করতে রাজি নয় পুলিশ। সাধারণ রোহিঙ্গারা বলছেন, ক্যাম্পে বিভিন্ন গ্রুপের দ্বন্দ্বে শান্তিতে নেই তারাও। এদিকে হত্যার ঘটনায় অজ্ঞাত 20-25 জনকে আসামি করে মামলা করেছেন মহিবুল্লাহর পরিবারের সদস্যরা। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা দেশের বিভিন্ন রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। রোহিঙ্গা অধিকারের অন্যতম নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ড সাধারণ রোহিঙ্গাদের জন্য বেশ বড় ধাক্কা। নিজ কার্যালয়ে গুলি করে হত্যার ঘটনাকে বিভিন্ন গ্রুপের দ্বন্দ্বের চূড়ান্ত রূপ হিসেবে ব্যাখ্যা করছেন অনেকেই। তবে ক্যাম্পের এসব বিষয় নিয়ে ভয়ে মুখ খুলতে রাজি নন সাধারণ বাসিন্দারা। মহিবুল্লাহর স্ত্রী বলছেন, হত্যাকাণ্ডে জড়িতরা পরিচিত। দুশ্মনী করে দিয়ে
বার্মা যাইবিলে হামগরের এবার লেডার কলার। ভাইয়ের দাবি একটি গ্রুপের আধিপত্য বিস্তারের বলি হয়েছেন মহিবুল্লাহ। আর বাংলা সরকার তো আর ইনসাফ চাইতে চাই আর বেশি ডরাইল আর তাই বের আর কোনো কি নাই সুযোগ নাই আর কি করে দিয়ে লাগবে বাইরের দেন দিই যে আর দিলে হত্যা করিবে তাল্লা আর কথা হয়ে বলা চাইতে উদ্যান আছে। তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করার কথা জানিয়েছেন কক্সবাজারে এপিবিএন এর পুলিশ সুপার। আরসা বা আলিয়াকের নামে কোনো জঙ্গি সংগঠন আছে বলে আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই, তবে কিছু লোকজন আছে যারা এদের নাম ভাঙিয়ে এদের উপর প্রভাব বিস্তার করার কাজ করছে। উনি জাতিসংঘের জেনেভাতে উনি গিয়েছিলেন, এখানে কথা বলেছেন, তার একটি অবস্থান কিন্তু এখানে তৈরি হয়েছিল সাধারণ রোহিঙ্গাদের মাঝে। পাশাপাশি এখানে আরও অনেকেই কিন্তু এখানে চায় যে তারাও রোহিঙ্গাদের ভিতরে নেতা হিসেবে কাজ করুক, তো ওই একটা আধিপত্য কিন্তু এখানে থাকতে পারে বলে আমার মনে হচ্ছে আর কি। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ আলোচিত হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে। এছাড়া 2019 সালে রোহিঙ্গাদের সমাবেশ করেও আলোচনায় আসেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে কক্সবাজারের ক্যাম্পে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন পশ্চিমা দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। সেই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। মহিবুল্লাহ হত্যাকাণ্ডে টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ভ্যান লিওইন সহ আরও অনেকে। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR নিজেদের বিবৃতিতে জানিয়েছে মহিবুল্লাহ হত্যার ঘটনা পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আর এই হত্যাকাণ্ডের তদন্ত করে দোষীদের ন্যায় বিচারের মুখোমুখি করাই এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব। ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিয়ে বৈধ নয়। আগের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা। তালাকের কাগজপত্র তৈরি করা হয়েছে জালিয়াতির মাধ্যমে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর গণমাধ্যমকে এসব জানান পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার। এদিকে তামিমার আগের স্বামী রাকিব জানান স্ত্রী ফিরে আসলে আবারও সংসার করবেন তিনি। প্লাবন রহমানের রিপোর্ট। এবছরের 14 ফেব্রুয়ারি রাজধানীতে এমন জাঁকজমকপূর্ণ আয়োজনে ঢাকঢোল পিটিয়ে বিয়ের পিড়িতে বসেন ক্রিকেটার নাসির হোসেন ও বিমানের কেবিন ক্রু তামিমা সুলতানা। কিন্তু এই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি এই দম্পতির জীবনে। 24 ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান মামলা দায়ের করেন নাসির তামিমার বিরুদ্ধে। তখন থেকেই আলোচিত সমালোচিত এই বৈবাহিক সম্পর্ক। সে সময় আদালত বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI-কে নির্দেশ দেয়। অবশ্য রাকিবের মামলার পর নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা সংবাদ সম্মেলনে সব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছিলেন। ও যে টাইপের কথাবার্তা বলতেছে এটা পুরোটাই একটা মিথ্যা কথাবার্তা বলতেছে। এটা সম্পূর্ণ ভুল, মিথ্যে কথা। কারণ 2016-তে আমি ওনাকে তালাকের জন্য আবেদন করি, আর যেটা 2017 সালে এই তালাকটা কার্যকর হয়। দীর্ঘ 7 মাসের তদন্ত শেষে বৃহস্পতিবার এ বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেয় PBI, যেখানে বলা হয়েছে নাসির তামিমার বিয়ে বৈধ নয়। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান সংস্থার প্রধান। বিয়েটি আসলে তালাকের প্রসেসটি মানা হয়নি এবং এইটি হলো তালাকটি সম্পন্ন হয়নি, বিধিবদ্ধভাবে তালাকটি সম্পন্ন হয়নি। কিন্তু আমাদের বিভিন্ন তথ্যসূত্র এবং বিভিন্ন জিনিসে আমরা লিঙ্ক করে মিলিয়ে দেখেছি যে নাসির সাহেবের আসলে উচিত ছিল যে এইটি যাচাই বাছাই করা, কারণ তিনি জানতেন যে এইটি ভেরিফাই করা উচিত। ফলে তিনিও একটি বুঝে শুনে একটি অপরাধ করে ফেলছেন। রাকিব হাসান জানান তামিমা ফিরে আসতে চাইলে আবারও সংসার করতে রাজি তিনি। এ সময় তার আইনজীবী দাবি করেন তামিমা সুলতানা এখনো রাকিবের বৈধ স্ত্রী। সেটা সে তো প্রয়োজনত এখনো সে আইনত আমার ওয়াইফ। তো এখন স্বামী স্ত্রীর সম্পর্কটা দুইজনের, আমার ডিসিশনে তো হবে না, তারও ডিসিশন আছে। অবশ্যই সে যদি কন্টিনিউ করে আমি করবো। সে ফিরে আসলে আপনি তাকে গ্রহণ করবেন? অবশ্যই। নাসির, তামিমা এবং তামিমার মা সুমি আক্তারকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 31 অক্টোবর। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দুই পরিবারের মত অমতকে গুরুত্ব দিয়ে একসময় পাত্রপাত্রীর খোঁজ করত ঘটক। এই ঘটকালি ব্যাপারটি সময়ের পরিক্রমায় পাচ্ছে প্রাতিষ্ঠানিক রূপ, হচ্ছে ডিজিটালাইজেশন। বড় বড় পেশাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশেও ঘটকালিকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই, পাচ্ছেন সাফল্য। তাদের মতে সততা হতে হবে মূলমন্ত্র, তবেই যে কোনো পেশাই হয়ে উঠবে সম্মানজনক।
সুকন্যা আমিরের বিশেষ রিপোর্ট। বউ হবে লম্বা ফর্সা, ছেলে থাকে কোন দেশে? আমি চাই স্বাবলম্বী একজনকে। ধর আমাকে বুঝবে এমন হলেই চলবে। সানাইয়ের সুর বাজার আগে সঙ্গী নির্বাচনে থাকে এমন নানা বিশেষণ, পারিবারিক ক্ষেত্রেও থাকে খুঁত নিখুঁতের গুরুত্ব। দুই পক্ষের পছন্দে একসময় পাত্রপাত্রীর খোঁজ করত ঘটক। সময়ের পরিক্রমায় যা এখন পাচ্ছে প্রাতিষ্ঠানিক রূপ, পাচ্ছে ডিজিটালাইজেশন। তাসলিমা 11 বছর আগেই ঘটকালিকে পেশা হিসাবে নিয়েছিলেন। প্রতিষ্ঠানের নাম দিয়েছিলেন তাসলিমা ম্যারেজ মিডিয়া। জানতে মূলত হাউজে একটা কিছু করা যায়, তখন চিন্তা করলাম যে এই বিজনেসটা কিভাবে করা যায়। এটা নিয়ে একটু অ্যানালাইসিস করলাম। taslimamarriagemedia.com একটা ডোমেইন কিনলাম আমার নামে। তো এই সফটওয়্যারের মাধ্যমে দেখা গেছে যে আমার ভালো রেসপন্স। করোনার ধাক্কায় বিভিন্ন পেশায় যখন টালমাটাল অনেকেই, তখন ঘটকালি পেশাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন অনেকটা পথ। তার দপ্তরে এখন কর্মরত প্রায় 25 জন। আমাকে দেখে যেন আরো মানুষের উদ্যোগ নেয় যে হ্যাঁ এটা একটা ভালো একটা প্রফেশন। কে ঘটক বললো, কে কি বললো, এইদিকে আমরা মাথা না দিয়া কান না দিয়া আমরা আমাদের মতো আগায় যাই। তাসলিমার মতন ঘটকালিকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই। আমাদেরও ভালো লাগে যে আমাদের মাধ্যমেই, আমাদের হাত ধরেই অনেক সংসার হচ্ছে। আমি চাই বাংলাদেশের প্রেক্ষাপটে যেন আমার মতো অনেকেই এই ফিল্ডটাকে বড় একটা পর্যায়ে নিয়ে যায়। এটা কিন্তু খারাপ প্রফেশন না। আপনি মানুষকে সার্ভিস দিচ্ছেন, একটা পেমেন্ট নিচ্ছেন। তার যদি টেন্ডেন্সি থাকে ম্যাচ মেকিং করে দেওয়ার, তার একটা উপকার করে দেওয়ার, দেন আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন। তবে বিয়ের নামে প্রতারণাও কম হচ্ছে না। বিভিন্ন চক্রের মিথ্যা তথ্যে ফেসেছেন অনেকে। বন্ধুর যেটা আমি জানি যে বিয়ের নাম করে তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। ম্যারেজ মিডিয়ার মাধ্যমে তার বিয়েও হয়, সেই ছেলের সঙ্গে আসলে তাকে পরবর্তীতে আর মিট করতে দেওয়া হয়নি। এসব ক্ষেত্রে সচেতনতা সবচেয়ে জরুরি। ঘটকালি পেশাজীবীদের মতে সততা যদি হয় মূল মন্ত্র, তবে যে কোনো পেশাই হয়ে উঠবে সম্মানজনক। ঘুচবে বেকারত্ব, পাওয়া যাবে সাফল্য। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। করোনার সংক্রমণ ও মৃত্যুহার কমায় স্বাস্থ্যবিধি মানছেন না দেশের অধিকাংশ মানুষ। বাজার, শপিং মল, রাস্তা কোথাও দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার বেলায়। মানুষকে সচেতন করতে যে তৎপরতা ছিল, এখন তাতেও যেন ভাটা পড়েছে। এই অবস্থা চলতে থাকলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা বিশেষজ্ঞদের। এদিকে 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন আরও 23 জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন 860 জন। শেখ জায়েদকে সঙ্গে নিয়ে নাইমাল জিকোর রিপোর্ট। করোনা আসেনি, এখন তো অ্যাভেলেবল, সবাই তো মাস্ক চলতেছে। গরম গাম গেছিলাম তো এই জন্য ফুল রাখছি। বর্তমান পরিস্থিতিতে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকের ধারণা এবং আচরণ এমনই। রাজধানী সহ দেশের বিভিন্ন সড়ক, বিনোদন কেন্দ্র, শপিং মল, বাজার সহ প্রায় সবখানেই দেখা মেলে এমনই দৃশ্যের। রেল স্টেশনের অবস্থাও একই। ট্রেন বা প্ল্যাটফর্মের চিত্র দেখে মনে হবে শুধু চেকিং পার হওয়ার জন্যই মাস্ক পরছেন কেউ কেউ। সবাই দেখতেছি মাস্ক ছাড়া, আপনি এখানে 90% মানুষ দেখবেন মাস্ক ছাড়া। মাস্ক নাই, মাস্ক লোমো। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিনের কারণে মৃত্যুর হার যেমন কমেছে, তেমনই কমেছে সংক্রমণের হারও। তবে স্বাস্থ্যবিধি না মানলে সামনের বছরের মার্চ নাগাদ আবারও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বৈশ্বিক এই মহামারী। আমরা যেন করোনাকে কাবু করতে পারি, তার জন্য আমাদেরকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি মাস্ক পরতে হবে। আগামী মার্চের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কোনো অনুষ্ঠান আদিতে যেন একজন থেকে সবাই সংক্রমিত না হয়, তার জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং মাস্ক পরব। স্বাস্থ্যবিধি মানাই এই মুহূর্তে হচ্ছে একমাত্র প্রতিরোধযোগ্য একটা বিষয়। এর পাশাপাশি যে চলমান আমাদের গণটিকাদান কার্যক্রম চালু আছে, সেটাতে যেন তারা 100% সম্পৃক্ত হয়। করোনায় বৃহস্পতিবার পর্যন্ত দেশে 27,510 জনের মৃত্যু হয়েছে, আর মোট শনাক্ত হয়েছে 15,55,911 জন মানুষ। শহর ও গ্রামে দৈনিক শনাক্তের হার প্রায় সমানে সমান। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। প্রায় 2 বছর ধরে সংঘাত সহিংসতার পর অবশেষে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 87 সদস্য বিশিষ্ট কমিটিতে সদ্য সাবেক সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমকে আহ্বায়ক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিন ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে প্রথম নির্বাহী সদস্য করা হয়েছে সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরীকে। তবে কমিটিতে স্থান হয়নি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার। এ নিয়ে ফেসবুক লাইভে বিরূপ মন্তব্য করেন তিনি।
মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের নেতা জননেতা জনাব ওবায়দুল কাদের স্বাক্ষরিত যে কমিটি উপহার দেওয়া হয়েছে, এই কমিটি সকল নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আলোচনা করে প্রত্যেকটি থানায় সম্মেলনের মাধ্যমে পূর্ণ কমিটি উপহার দেওয়ার চেষ্টা করব। নোয়াখালীতে কমিটি দিয়েছেন, কমিটি, এটা হচ্ছে কমিটি নয়, বানরের পিঠাবাদ। নোয়াখালীর রাজনীতির, আওয়ামী লীগের রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি এই কমিটি। চট্টগ্রামে আবারও আমদানি নীতি উপেক্ষা করে নিম্নমানের বিটুমিন আমদানির ঘটনা ঘটেছে। 3টি ল্যাবের 2টিতে নিম্নমান প্রমাণ পাওয়ায় জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্স এবং হাসান কনস্ট্রাকশন নামে আমদানিকারক ওই 2 প্রতিষ্ঠানকে শোকজ নোটিশ দিয়ে 7 দিনের মধ্যে জবাব চেয়েছে চট্টগ্রাম কাস্টমস। বিস্তারিত রিপোর্টে। নীতি না মেনে নিম্নমানের বিটুমিন আমদানি করায় চট্টগ্রামের জাহাঙ্গীর অ্যান্ড আদার্স এবং হাসান কনস্ট্রাকশনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে চট্টগ্রাম কাস্টমস। 7 দিনের মধ্যে জবাব না দিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে কাস্টমস। আমদানি করা এই বিটুমিন 3টি সরকারি ল্যাবে নমুনা পরীক্ষার পর 2টিতে মান উত্তীর্ণ হয়নি। সেখানে তারা একটা আমেরিকান স্ট্যান্ডার্ড মেথড যেটা ASTM সেটা ফলো করে এবং সেখানে 8টা প্যারামিটার ধরে ওরা যাচাই বাছাই করে। যদি কোনো কারণে 8টা প্যারামিটারের মধ্যে কোনো একটা প্যারামিটার বা 2-3টা প্যারামিটার যাই হোক না কেন, যদি সেটা মান উত্তীর্ণ না হয়, প্যারামিটারের যে রেঞ্জ তার মধ্যে না থাকে, তবে সেটাকে আমরা নিম্নমানের বলেই আমরা এখানে সিদ্ধান্ত নিই। প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা ছাড়াও আমদানি করা নিম্নমানের বিটুমিন ধ্বংস করা হতে পারে বলেও জানান এই কর্মকর্তা। গুণগত মান উত্তীর্ণ না হলে সেটা ধ্বংসযোগ্য পণ্য হিসেবে ট্রিট করে এবং সেটা পরবর্তীতে যথানিয়মে কাস্টমস আইন এবং বিধিমালা মেনে এটাকে ধ্বংস করা হয়ে থাকে। এর আগে মান সনদ জালিয়াতি করে নিম্নমানের বিটুমিন আমদানি করে বৈধভাবে ছাড়ের সাথে জড়িত থাকার দায়ে আরেক আমদানিকারক ন্যাশনাল ডেভেলপমেন্ট লিমিটেডকে 50 লাখ টাকা শুল্ক সহ জরিমানা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। একই সাথে জাল সনদ তৈরির সাথে সম্পৃক্ত থাকায় C&F এজেন্ট সানশাইন এজেন্সির লাইসেন্স বাতিল করে কাস্টমস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই টেস্ট করিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হচ্ছেন যাত্রীরা। বুধবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 122 জন যাত্রী টেস্ট করিয়ে যাত্রা করেছেন বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তহিদুল হাসান। তিনি বলেন, রাত 1:40 মিনিটে 52 জন যাত্রী RT-PCR টেস্ট করিয়েছেন। কারো যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এই ব্যবস্থাপনায় মনিটরিং টিম কাজ করছে। RT-PCR চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান বিমানবন্দরের এই কর্মকর্তা। বলেন, এই টেস্টের জন্য ফি কমিয়ে 1600 টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে। দেশব্যাপী ইন্টারনেটের অপ্রতুলতা থাকলেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ ভিওআইপি ব্যবসা। প্রতি বছর অন্তত 3 কোটি মিনিট ভিওআইপি কলের রাজস্ব হারাচ্ছে সরকার। গেল 4 বছরে বিটিআরসির প্রায় 150 অভিযানে জব্দ করা হয়েছে লক্ষাধিক সিম। রহস্যজনকভাবে এর অধিকাংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকের। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে তা কমানোর কথা, সাথে চলমান থাকবে অভিযানও। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ভিওআইপি বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বাংলাদেশে দীর্ঘদিন ধরেই চলে আসছে এর অবৈধ ব্যবসা। বিদেশ থেকে দেশে কল আসা সরকারি ও বেসরকারি দুটো প্রতিষ্ঠান মাধ্যম হলেও হাই রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে করা ভিওআইপি কলের কারণে রাজস্ব থেকে বঞ্চিত হয় সরকার। তথ্যমতে প্রতিদিন প্রায় 3 কোটি মিনিট ভিওআইপি কলের রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়াও বিভিন্ন সময় বিটিআরসির অভিযানে ধরা পড়েছে লক্ষাধিক সিম। সবচেয়ে অবাক করা তথ্য হলো, গেল 4 বছরে বিটিআরসি পরিচালিত প্রায় 1.5 শতাধিক অভিযানে জব্দকৃত সিমের অর্ধেকের বেশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকের, যেই রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে বিটিআরসি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে কমিয়ে আনা গেছে অবৈধ ভিওআইপি কলিং। তবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বিটিআরসি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অভিযান চলমান থাকবে। আমাদের এখন টেকনোলজি ধীরে ধীরে উন্নত হচ্ছে, আমরা এখন মনিটর করতে পারছি, আমরা এখন বুঝতে পারছি এবং ভবিষ্যতে আরো বাড়ব, যেটা অন্যের কোথায় গিয়ে পড়ছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, দেশের রাজস্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। ভিওআইপি দিয়ে অবৈধভাবে ব্যবসা করে এবং অবৈধ লেনদেনের ক্ষেত্রে হয়তো এই ভিওআইপি ফ্যাসিলিটিসটা দিয়ে থাকে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এবং
তাদের যাতে ভিওআইপি যাতে না হয় এই ধরনের জায়গাগুলিকে কন্ট্রোল করা প্রয়োজন বলে মনে করি। যদিও হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার সহ বিভিন্ন ইন্টারনেট কলিং সুবিধার কারণে অনেকাংশেই কমেছে অবৈধ এ ব্যবসা, তবে তা শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ 6 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি আদালতে এই চার্জশিট দেন। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েস এটি দেখেছেন। চার্জশিটভুক্ত বাকি 5 আসামি হলেন রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক মোহাম্মদ ইউনুস আলী, সহকারী পরিচালক শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ইসলাম। চার্জশিটে আসামিদের বিরুদ্ধে মোট 3,34,06,500 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ই-কমার্স প্রতিষ্ঠান ইভালি সংক্রান্ত সব নথি আগামী 11 অক্টোবরের মধ্যে জমা দিতে রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম RJSC-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ ইভালি অবসায়ন চেয়ে করা আবেদন শুনানিতে এ আদেশ দেন। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। প্রতারণার শিকার হওয়া এক গ্রাহকের করা মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা সুলতানাকে গত 16 সেপ্টেম্বর গ্রেপ্তার করে র্যাব। পরে জিজ্ঞাসাবাদে রাসেল জানান, ভোক্তাদের কাছে 700 কোটি ও বিক্রেতাদের কাছে 250 কোটি টাকা দেনা আছে ইভ্যালির। বৃহস্পতিবার ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে করা এক আবেদনের শুনানিতে ইভ্যালির সমস্ত নথি তলব করেছেন হাইকোর্ট। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা ডাইরেকশন দেয় রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মকে, যাতে তারা ইভ্যালির সমস্ত নথি তারা 11 তারিখে হাইকোর্টে সাবমিট করে। গত 16 সেপ্টেম্বর থেকে পুলিশের হেফাজতে থাকা ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের বিরুদ্ধে এরই মধ্যে আর্থিক অনিয়মের তদন্ত শুরু করেছে দুদক। হাইকোর্টের গত 22 সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী কোম্পানিটির সব ধরনের সম্পদ বিক্রি ও হস্তান্তরেও রয়েছে নিষেধাজ্ঞা। আমাদের আরেকটা প্রয়াস ছিল ইন্ট্রিম বোর্ড ফর্ম করে দেওয়ার ইভ্যালি কোম্পানিটার, সেটার কোনো অর্ডার আসেনি, বাট এই রেকর্ডসগুলি পর্যালোচনা করবে আগে কোনো একটা অর্ডার, নেক্সট অর্ডার দেওয়ার আগে। এদিকে বৃহস্পতিবার রাসেল শামিমা দম্পতিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় বিচারক তাদের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার সিওও রানা সহ 2 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুরের আদালত। টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে রাজধানীতে অভিযান চালিয়ে রানা সহ 3 জনকে আটক করে র্যাব। পরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ধামাকার শত শত কোটি টাকার কোনো হদিস মেলেনি। শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত যশোর ও নওগাঁর কারিগররা। দর্শনার্থী সহ সবার স্বাস্থ্যবিধি নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। রিপন হোসেন এবং বাবুল আক্তার রানার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজ ঘাসে মুক্ত ঝরা শিশির, শরতের নীল সাদা আকাশ, বাতাসে শেফালি ফুলের ঘ্রাণ আর পেঁজা মেঘের মতো দোল খাওয়া কাশফুল। প্রকৃতির মোহনীয় এ দৃশ্য জানান দিচ্ছে আনন্দময়ী দুর্গার আগমনী বার্তা। 11 অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। 15 অক্টোবর বিসর্জনে শেষ হবে। দেবীর আগমনকে ঘিরে তাই ব্যস্ত যশোরের প্রতিমা কারিগরেরা। প্রতি বছর 4-5 মাস আগে থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হলেও এবছর করোনা বাদ সাধে এতে, তাই একটু দেরিতে কাজ শুরু হলেও প্রতিমা তৈরি প্রায় শেষ পর্যায়ে। চলছে দেবীকে রাঙানোর কাজ। অনেক কাজ শুরু করেছে, কিন্তু
এর আগে আমরা খড়ের কাজ শেষ করেছি, মাটির কাজ শেষ করেছি। আগে আমরা শুরু করতে পারিনি, কি হবে না হবে, পূজা কি হবে না হবে এটা আমরা আগে ভাবতে পারিনি। মহেশপুর, কালীগঞ্জ, নড়াইল বিভিন্ন জায়গায় আমরা ঠাকুর দিই। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে এবছর দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা যশোরের পূজা উদযাপন পরিষদের। আমরা আশা করছি যে আমাদের দেশ ও জাতির কল্যাণে আমরা অনড়ম্বরভাবে পুজো করব। করোনার হাত থেকে রক্ষার লক্ষ্যে বিশেষ প্রার্থনার জন্য নওগাঁর মণ্ডপগুলোকে দেয়া হচ্ছে একটু বিশেষ রূপ। তবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলছেন নওগাঁর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। আমরা আলোকসজ্জা সহকারে জাঁকজমকপূর্ণ যে অনুষ্ঠান সেগুলো আমরা বর্জন করব। এবছর দেবী দুর্গা মর্তে আসবেন ঘটক বা ঘোড়ায় চড়ে, যাবেন পালকিতে। হিন্দু ধর্মমতে এ দুটোর অর্থই অশুভ। তাই তো সব ধরনের মহামারী থেকে সতর্ক থাকার পরামর্শ পূজা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে অধিকাংশ ক্রেন ও ফর্ক লিফট অকেজ থাকায় মালামাল ওঠানামা ও ডেলিভারি করা সম্ভব হচ্ছে না। ফলে বন্দরে সৃষ্টি হয়েছে ভয়াবহ পণ্যজট। এ সংকট নিরসন না হলে যে কোনো সময় বন্ধ হতে পারে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। বন্দর কর্তৃপক্ষ বলছে এ সমস্যার সমাধানে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। রিপন হোসেনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্তমানে বেনাপোল বন্দরে 25 টন ধারণ ক্ষমতা সম্পন্ন ফর্ক লিফট রয়েছে একটি ও 5 টনের ফর্ক লিফট রয়েছে 5টি। এর মধ্যে 4টি দীর্ঘদিন ধরে অচল। 40 টন, 35 টন ও 19 টনের ক্রেন আছে একটি করে, আর 10 টনের ক্রেন আছে 2টি। এসব ক্রেনের মধ্যে 5টি থাকে অধিকাংশ সময় অকেজো। এ অবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটছে মালামাল লোড আনলোডে। বন্দর ব্যবহারকারীরা বলছেন খালাসের অভাবে পণ্য বোঝাই ট্রাক বন্দরের ভেতরে দাঁড়িয়ে থাকছে দিনের পর দিন। ট্রাক থেকে পণ্য নামানোর অনুমতি মিললেও ক্রেন বা ফর্কলিফট মিলছে না। ফলে জায়গা ও ক্রেন সংকটে বিপাকে পড়ছেন তারা। এখানে 2-5টা ক্রেন থাকলেও সব অচল। এটা মাঝে মাঝে 2-3 ডেডলক হয়ে থাকে। সবগুলোই অকেজো। কোনো রকমে 1-2টা দিয়ে এই বৃহত্তর বন্দরের ভারী পণ্য লোড আনলোড হচ্ছে। মালিক অ্যাসোসিয়েশন বারবার বন্দর কর্তৃপক্ষের সাথে এই নিয়ে আলোচনা করেছে। বন্দর কর্তৃপক্ষ এখনো এর কোনো সুরাহা করেনি। অবশ্য বন্দর কর্তৃপক্ষ বলছে এই সমস্যার সমাধানে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আমরা নতুন আরো রিকুইজিশন দিয়েছি, তারা তাদের মাল এরিয়ার জন্য নতুন ইকুইপমেন্ট আরো সংযোজন করবে। ওরা আমাদের সাথে আবার মিটিং করে গেছে। 36,000 টন ধারণ ক্ষমতার বন্দরে প্রতিদিন 80,000 থেকে 1 লাখ টন পণ্য ওঠানামা করা হয়। বন্দরের জায়গা ও ক্রেন সমস্যার সমাধান না করলে বেনাপোল বন্দর থেকে ব্যবসায়ীরা অন্য বন্দরে চলে যাবেন এমন আশঙ্কায় সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে 2 যুগেরও বেশি অতিক্রম করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সম্পদ ও জনবলের সীমাবদ্ধতার মাঝেও উপকূলীয় এলাকায় জনগণের জানমাল রক্ষা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ কর্মকাণ্ড দমনে সাফল্য দেখিয়েছে বাহিনী। লিটন বাবুর ক্যামেরায় মৌ খন্দকারের ধারাবাহিকের 3য় প্রতিবেদন আজ। কোস্টগার্ড সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে চলেছেন দেশের স্বার্থ রক্ষায়। বিদেশি জেলেদের মাছ ধরে নিয়ে যাওয়া, জলদস্যুতা রোধ, চোরাচালান সহ সমুদ্র এবং উপকূলীয় এলাকাসমূহে সার্বিক নিরাপত্তা বিধানের গুরুদায়িত্ব পালন করে বাংলাদেশ কোস্টগার্ড ফোর্স। উপকূলের মানুষের কাছে যা এখন এক আস্থার নাম। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি হয়ে যাওয়ার পর এখন দেশের সমুদ্র সীমার পরিধি বেড়েছে। একই সঙ্গে বেড়েছে কোস্টগার্ডের টহলযান ও আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি। দেশের সমুদ্র সীমায় পুলিশিং বা মেরিটাইম ল এনফোর্সমেন্টের একমাত্র এজেন্সি কোস্টগার্ড। আগে শুধু উপকূল পর্যন্ত এই বাহিনীর আধিপত্য ছিল, এখন গভীর সমুদ্রের সম্পদ সুরক্ষার সক্ষমতা এসেছে। সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করত বাংলাদেশ কোস্টগার্ডের 5টি ঘাঁটি, 37টি স্টেশন ও 15টি আউটপোস্টের মাধ্যমে দিন-রাত 24 ঘন্টা আমরা টহল কার্য পরিচালনা করে আসছি। রোহিঙ্গাদের নিরাপত্তায়ও কোস্টগার্ড কাজ শুরু করে যাচ্ছে বলেও জানান তিনি। রোহিঙ্গা জনগোষ্ঠী স্থানান্তর করা হয়েছে, সেখানকার সিকিউরিটির জন্য আমাদের কোস্টগার্ড সদস্য বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের 3টা আউটপোস্ট সেখানে কাজ করছে এবং ভাষাঞ্চলের চারদিকে যাতে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত না হয় সে কারণে আমাদের টহল কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। তাছাড়া পরিবেশ সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে বিশেষায়িত এই বাহিনী।
কোস্টগার্ডের সদস্যরা সমুদ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করেছে। তাদের প্রত্যাশা এই সমুদ্র সীমাকে তারা নিরাপদ এবং ঝুঁকিমুক্ত করতে আরও নতুন নতুন কৌশল গ্রহণ করবে। মৌ খন্দকার, নিউজ 24, পতেঙ্গা, চট্টগ্রাম। বেসরকারি পর্যায়ে দেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে আন্তঃজেলা বিমান চলাচল। বৃহস্পতিবার থেকে যশোর, চট্টগ্রাম ও সৈয়দপুর চট্টগ্রাম 2 রুটে ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার যশোর থেকে চট্টগ্রামে সরাসরি ফ্লাইট উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। প্রথম ফ্লাইটে চট্টগ্রাম উদ্দেশ্যে উড়াল দেন 27 জন যাত্রী। বন্দর নগরীর সাথে সহজ ও কম সময়ের এমন রুট চালু হয় উল্লাসিত বৃহত্তর যশোরের মানুষ। এটা আসলে অনেক সুবিধা হবে। আগে হচ্ছে আপনার এখান থেকে ঢাকায় যাওয়া লাগতো, তারপর হচ্ছে কক্সবাজার যাওয়া লাগতো। যানজট অনেক, বাচ্চাদের নিয়ে হ্যাজার্ড, এই পথটা অনেক ইজি। এরপর প্রতিমন্ত্রী নীলফামারী এসে সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটের ফ্লাইট উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বিমানবন্দরকে বিশ্বমানের করতে কাজ শুরু হয়েছে। এতে একদিকে বাড়বে যাত্রীমান, অপরদিকে ভিড় হবে বিদেশি বিমানের, প্রবৃদ্ধি বাড়বে 3 গুণ। দেশের এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি লাভ করেছে। আগামী 15 বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় 3 গুণ হবে। বিগত 10 বছরে যাত্রী এবং কার্গো পরিবহন প্রায় 10% বেড়েছে। প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল আর বিকালে 2টি ফ্লাইট চলবে ইউএস বাংলার। আমাদের মার্কেট শেয়ার মাত্র 18 to 20%, বাকি 80% 30টা ফরেন ক্যারিয়ারে নিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি 50% শেয়ার বাংলাদেশে কিভাবে রাখা যায়। আগামী 2 বছরে আমরা শর্ট হোল এবং লং হোল 16টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট যুক্ত করব। শুক্রবার থেকে যশোর কক্সবাজার রুটেও ফ্লাইট চালু করবে ইউএস বাংলা। নতুন এই 3 রুটের পাশাপাশি শীঘ্রই চালু করা হবে সৈয়দপুর থেকে কক্সবাজারের ইউএস বাংলার নতুন ফ্লাইট। এছাড়া সিলেট থেকে চট্টগ্রাম, সিলেট থেকে কক্সবাজারের নতুন ফ্লাইট চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আরেফিন শাকিল, নিউজ 24, সৈয়দপুর, নীলফামারী। অবসরে আনমনে মন ছুঁয়ে কথা কয় ফেলে আসা শৈশব কৈশোর। স্মৃতির আড়ালে থাকা অনুভূতির খসড়াগুলো বড্ড দোদুল্যমান। এজন্য হয়তো শিল্পীর রং তুলির আঁচড়ে বারবার উঠে আসে এই ভালো লাগাগুলো। কয়েকজন শিল্পীর আঁকা শিল্পকর্মের প্রদর্শনী নিয়ে সুকন্যা আমিরের রিপোর্ট। স্মৃতির ভিড়ে জমে থাকা খাম ভর্তি অনুভূতি, মেঠো পথ বেয়ে দুরন্ত ছোট, কোল ঘেঁষা উষ্ণ স্নেহ, মরচে পড়া অতীত, বৃষ্টির টাপুটুপুর ছন্দপতন কিংবা সোদামাটির গন্ধ। অবসরে আনমনে মন ছুঁয়ে কথা কয় অনুভূতির খসড়াগুলো, নির্দিষ্ট গণ্ডিতে যা বেঁধে রাখা দায়। হয়তো শিল্পীর রং তুলির আঁচড়ে এই ভালো লাগাগুলোই উঠে আসে বারবার। বন্ধু বান্ধবরা চিঠি দিত, নিজেরাও লিখতাম, ওই ভাবনা থেকে আমার আঁকা। পুরনো গাছ, পুরনো দরজা, গাছের কিছু লতা ঝুলে আছে মরা গাছের, এগুলো আমাকে খুব টানে। শৈশবের মানে অনেক স্মৃতি আমাকে খুব টাচ করে। শৈশবটাই যেন সবার মধ্যে সব সময় থাকে, তাহলে কি যে সবাই সবসময় ভালো থাকবে। বিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন তারা অনেক আগে, পেরিয়েছেন শৈশব কৈশোর, তবুও উচ্ছ্বাসের ছিটে ফোঁটা কমেনি। তারুণ্যের সেই বাঁধভাঙা আনন্দকে সাথে নিয়ে তারা শুরু করেছিলেন কালার্স। গদবাঁধা একটা রুটিনেই আমরা চলছি, সেই জায়গা থেকে বের হওয়ার যে আকুতি সেটা কালার দিয়ে প্রকাশ। প্রকৃতি আমার কাছে একটা অপূর্ব রঙের মাধ্যম। করোনাকালীন আমরা যে কাজগুলো করেছি ঘরে বসে, সেই কাজগুলো নিয়েই মূলত এক্সিবিশনটা করা। তাদের তৈরি এই শিল্পকর্ম নিয়ে কিউরিয়াস গ্যালারিতে চলছে প্রদর্শনী। 1 অক্টোবর হবে প্রদর্শনীটির সমাপনী আয়োজন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। অনুমোদিত ভ্যাকসিন নিয়ে ভুয়া তথ্য প্রচারের বিরুদ্ধে এবার আরও জোরালো পদক্ষেপ নিল ইউটিউব। এরই মধ্যে ভ্যাকসিন বিরোধী সব ধরনের কন্টেন্ট ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে ভিডিও প্ল্যাটফর্মটি। করোনার নীতিমালা লঙ্ঘনের দায়ে তারা মুছে দিয়েছে রাশিয়ার টিভি নেটওয়ার্ক আরটির জার্মান ভাষার চ্যানেল। আর পাল্টা জবাবে ইউটিউবকে ব্লক করার হুমকি দিয়েছে পুতিন প্রশাসন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট।
টিকা বিরোধী কার্যক্রম রোধে বুধবার নতুন সিদ্ধান্ত জানালো ইউটিউব। বন্ধ্যাত্বের জন্য দায়ী ফ্লু ভ্যাকসিন, হামমামস প্রতিরোধে ব্যবহৃত এর ভ্যাকসিনই অটিজমের কারণ। এ ধরনের ভুয়া গুজব ও তথ্য ছড়ানো কোনো কন্টেন্টই নিজেদের প্ল্যাটফর্মে রাখবে না তারা। এরই মধ্যে ভ্যাকসিন বিরোধী বেশ কয়েকটি সুপরিচিত চ্যানেল নিষিদ্ধের খবর নিশ্চিত করেছে ইউটিউব। এই ইস্যুতে এরই মধ্যে মঙ্গলবার সবচেয়ে আলোচিত পদক্ষেপ নিয়েছে ভিডিও প্ল্যাটফর্মটি। রুশ সমর্থিত টিভি নেটওয়ার্ক আরটির জার্মান ভাষার চ্যানেল মুছে দিয়েছে তারা। কারণ হিসেবে দেখানো হয়েছে করোনা নীতিমালা লঙ্ঘনকে। তবে ইউটিউবের এই সিদ্ধান্তকে সহজভাবে নেয়নি রাশিয়া। সিদ্ধান্তটিকে নজিরবিহীন তথ্য আগ্রাসন বলে আখ্যা দিয়েছে পুতিন প্রশাসন। এরই মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে গুগলের কাছে পাঠানো হয়েছে চিঠি। আর ইউটিউব তা মানতে ব্যর্থ হলেই দেয়া হয়েছে আংশিক বা সম্পূর্ণভাবেই প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করার হুমকি। নিবির আমিন, নিউজ 24। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে আজ ম্যাচ শুরু বিকেল 5টায়। শারীরিক অসুস্থতায় মিডফিল্ডার সোহেল রানা এই ম্যাচে থাকছেন মাঠের বাইরে। 5 দলের টুর্নামেন্টে নিজেদের অন্যতম সেরা দল হিসেবে মানছেন বাংলাদেশ দলের কোচ অস্কার ব্রুজন। আর মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের সমর্থন চাইলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। মালদ্বীপ থেকে মাহফুজুল ইসলামের রিপোর্ট। সাফের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে মাত্র 6 দিনের অনুশীলন বাংলাদেশ দলের। তবে ম্যাচের আগে ফুটবলারদের শরীরে ভাষায় স্পষ্ট, নতুন কোচের অধীনে আক্রমণাত্মক ফুটবল খেলার অপেক্ষায় জামাল ভুঁইয়ারা। প্রথম ম্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মিডফিল্ডার সোহেল রানার অসুস্থতার খবর। তবে দলের খেলায় তার পড়বে না কোনো প্রভাব, স্পষ্ট করে জানিয়েছেন কোচ অস্কার ব্রুজন। সাথে টুর্নামেন্টে ভারত ও বাংলাদেশকেই ফেভারিট বলছেন এই স্প্যানিশ। If we need to think in the FIFA rankings and in what is the work in the last years for all the teams, we should consider India as the favorite team. So there is one official ranking and the other one is what I say today in the press conference, that in terms of determination and confidence, I think that we are in maximum levels and we want to take, of course, one game at a time. এদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের কাছে সমর্থন চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। 3 সেপ্টেম্বর থেকেই অনুশীলনে ছিল শ্রীলঙ্কা দল, করেছে দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্প। তবে ভালো প্রস্তুতি নিয়ে মালদ্বীপে এলেও টুর্নামেন্টে নিজেদের ফেভারিট মানতে নারাজ লঙ্কান কোচ। দিন শেষে মাঠের ফুটবলটা পরিকল্পনা মতো খেলতে পারাটাই বড় বিষয় এবং খুব অল্প দিনের অনুশীলনে কোচের কৌশলটাকে রপ্ত করেছেন ফুটবলাররা, যা বলছেন কোচ অস্কার ব্রুজন। 5 দলের টুর্নামেন্টে দিন শেষে বাংলাদেশ এগিয়ে, কোচের এমন আত্মবিশ্বাস থাকলেও র্যাঙ্কিংয়ের বিবেচনায় ভারতই এই টুর্নামেন্টের ফেভারিট, সে কথাও মনে করিয়ে দিলেন এই স্প্যানিশ কোচ। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে পরিচালক পদ থেকে নিজের নাম প্রত্যাহার করলেন আম্বার স্পোর্টিং এর শওকত আজিজ রাসেল। তিনি ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচন করতে যাচ্ছিলেন। এবারে নির্বাচনে মনোনয়ন কিনেছিলেন 32 জন প্রার্থী, জমাও দিয়েছিলেন সবাই। শওকত আজিজ রাসেল নিজের নাম প্রত্যাহার করায় এখন নির্বাচনের মাঠে থাকবেন 31 জন প্রার্থী। বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে ক্যাটাগরি 2 থেকে মনোনয়নপত্র জমা দেন 17 জন। সেখানে পরিচালক নির্বাচিত হবেন 12 জন। শওকত আজিজ রাসেল সরে দাঁড়ানোর সংখ্যা দাঁড়ালো 16 জনে। এই ক্যাটাগরি থেকেই পরিচালক পদে প্রার্থী বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী 6 অক্টোবর নির্বাচন, আর একদিন পর 7 অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল এখনকার আয়োজন। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। তখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।